আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আইটিভির রাতের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। প্রশাসনের কর্মকর্তাদের জনসেবায় আরও আন্তরিক, স্বচ্ছ ও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ইশতেহার এখন জনগণের ইশতেহার, তাই এর বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাই সরকারি অফিসে সাধারণ মানুষ যেন সম্মানজনক ও হয়রানিমুক্ত সেবা পায় তা নিশ্চিত করতে হবে, কারণ সেবা গ্রহীতার সঙ্গে আন্তরিক আচরণ সরকারের প্রতি আস্থা বাড়ায়। এই সময় তরুণদের দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশের উন্নয়ন সম্ভব জানিয়ে তিনি বলেন, প্রশাসন শুধু আইন প্রয়োগের যন্ত্র নয়, এটি মানুষের সেবার মাধ্যম। জনস্বার্থে নেওয়া সরকারের কাজগুলো বাস্তবায়নের প্রধান দায়িত্ব জনপ্রশাসনের উপরে বর্তায় এবং তাই সরকারের কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রশাসনের সাফল্য শেষ পর্যন্ত সরকারের সাফল্য হয়ে দাঁড়ায়। এ কারণেই আমি বলি, জনপ্রশাসনের কর্মকর্তাগণ, বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণ হচ্ছেন মাঠ পর্যায়ে সরকারের প্রশাসনিক অ্যাম্বাসেডর। বর্তমান সরকারের উপর জনগণের প্রত্যাশা অনেক। বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সকল যৌক্তিক প্রত্যাশা সাধ্যমতন পূরণ করতে বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিতে অন্য কোনো দেশের সাথে অর্থনৈতিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে মনে করেন প্রধানমন্ত্রী অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি সহ যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা প্রয়োজন। এদিকে সরকার পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। সচিবালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন তারা। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে 3 দিনের সফরে ঢাকায় এসেছেন দেশটির দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান নিঞ্জের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সফরের দ্বিতীয় দিনে সচিবালয়ে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমিরের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে অর্থ পরিকল্পনা উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্রের ঔষধ শিল্প ও প্রযুক্তি খাতকে কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়েছে। যে ঔষধ কিভাবে বাড়তে পারে, অথবা মার্কিন যুক্তরাষ্ট্রের যেমন কৃত কৌশল বা টেকনোলজি এবং ইনোভেশনের দক্ষতা আছে, সেই দক্ষতাটাকে আমরা কিভাবে প্রতিযোগিতায় সক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়াতে পারি। তড়িঘড়ি করে মার্কিন বোয়িং এর সঙ্গে চুক্তি কিনা এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প যেমন তার জাতীয় স্বার্থ রক্ষা করে, তেমনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে তিনিও বাংলাদেশের জাতীয় স্বার্থ নিশ্চিত করবেন। সরকার মনে করে যে আমাদের যে কোনো চুক্তির প্রতি শ্রদ্ধাবোধ থাকা দরকার। চুক্তি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে চুক্তির ধারাগুলোতে আছে যে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন ধরনের কনসালটেশন করতে পারবো। এদিকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে পানি সম্পদ মন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ ও তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেবে সরকার। কারণ এই পদ্মা ব্যারেজটি বাংলাদেশের 1/3 জনগণের সুবিধার্থে প্রয়োজনে খুবই গুরুত্বপূর্ণ। এই প্রজেক্টটা খুব শীঘ্রই একটা মিটিংয়ে উপস্থাপন হবে। তিস্তা মহাপরিকল্পনা সেটি আরেকটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এই প্রজেক্টটি নিয়েও খুব প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিক্ষামন্ত্রী জানান, 8ম শ্রেণী থেকে স্নাতক পর্যায়ে বিএনসিসির কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে। সোসাইটিতে যে কোনো দুর্যোগের সময় এই বিএনসিকে রিস্ট্রেংথেন করার জন্য আজকে আমরা একটা মিটিংয়ে বসছিলাম, পলিসিগত ডিসকাশন হয়েছে এবং এটাকে আমরা অ্যাড্রেস করব। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর পুশিন ঠেকাতে সীমান্তে নজরদারি জোরদার করতে বিজিবিকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। অন্তর্বর্তী সরকারের আমলের অভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলো যাচাই করা হবে বলেও জানান তিনি। ডিসি সম্মেলনে অধিবেশনের পর এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, খেলার মাঠে আর মেলার অনুমতি দেয়া হবে না। রুদ্র রফিকের রিপোর্ট। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিনে স্বরাষ্ট্র, জনপ্রশাসন, তথ্যসহ 8টি মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবরা অংশ নেয়। 64 জেলা প্রশাসক ও 8 বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে হওয়া সম্মেলনে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও সীমান্তে নজরদারি বাড়ানোর জন্য ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাহিনী বিজিবিকে আমরা নির্দেশ দিয়েছি যাতে বর্ডারগুলোতে তারা একটু অ্যালার্ট থাকে, কারণ সেই রকমের সম্ভাবনা দেখি না। যদি হয় যাতে অ্যাড্রেস করতে পারে
সেই জন্য আমরা আগে থেকে সতর্কতা অবলম্বন করেছি। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হওয়া মানবতা বিরোধী মামলাগুলো যাচাই বাছাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান সালাউদ্দিন আহমদ। অনেক মামলার মধ্যে হাজার হাজার লোককে আসামি করা হয়েছে, সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখব সত্যিকার অর্থে প্রকৃত আসামি কারা সেটা। ডিসি ও বিভাগীয় কমিশনারদের সাথে মতবিনিময় শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, জেলা পর্যায়ে মেলার জন্য কোনো খেলার মাঠ ব্যবহার করতে দেওয়া হবে না। আর সমাজ কল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, সরকারের বিভিন্ন ভাতাভোগীদের পূর্বের তালিকা পুনর্মূল্যায়ন করে যথাযথ ব্যক্তিদের ভাতাভুক্ত করা হবে। বিগত সময়গুলোতে এগুলো ম্যাক্সিমাম বেনিফিটগুলোকে তসরুফ করা হয়েছে। এই জায়গাটাতে আমরা তাদেরকে একটু সতর্ক করার চেষ্টা করেছি। স্টেডিয়ামকে ব্যবহার করে কেউ মেলার জন্য ব্যবহার করবে, সেই সুযোগটি আমরা দিব না। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী বলেন, কৃষিজমি, পরিবেশ ও বন রক্ষায় জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে। আর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বলেন, স্থানীয় পর্যায়ে প্রশাসকরা সহযোগিতা করলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও ভালো থাকবে। পরিস্থিতি ভালো থাকবে, এখনো ভালো আছে, আগামীতে ভালো থাকবে, সেভাবে আমাদের নির্দেশনা ছিল আর কি। আমরা আমাদের কার্যক্রম যেন যথাযথভাবে বাস্তবায়ন করে সে ব্যাপারে কার্যকর ভূমিকা রাখার জন্য আমরা সহযোগিতা চাই। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, গণমাধ্যমের শৃঙ্খলা বাড়াতে কাজ করছে সরকার। আমরা এই দুর্বলতাগুলিকে যেহেতু চিহ্নিত করতে পেরেছি, অতএব খুব দ্রুতই একটা আধুনিক তথ্য ব্যবস্থাপনার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো। সেই প্রস্তুতি নেওয়ার জন্যই জেলা প্রশাসক মহোদয়দেরকে বলেছি। দুদক সচিব খালেদ রহিম জানান, দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির জন্য জেলা প্রশাসকদের আহ্বান জানানো হয়েছে। সহযোগিতাটা আমরা তাদের কাছে সবচেয়ে বেশি আশা করেছি। রুদ্র রফিক, RTV, ঢাকা। বর্তমান সরকার প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করতে চায় জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রোহিঙ্গা ইস্যুর সমাধান ও বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারে কাজ করছে সরকার। দেশে গ্যাস উত্তোলনের ক্ষেত্রে আগামী 3 মাসের মধ্যে দরপত্র প্রক্রিয়া শুরু হবে বলে জানান মির্জা ফখরুল। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা সংস্থা কম্পাসের আয়োজনে বুধবার দাতা দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে সংলাপে বসে সরকারের একটি উচ্চপদস্থ প্রতিনিধি দল। উদ্দেশ্য, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের পথ সুগম করা। দেশি বিদেশি স্টেকহোল্ডারদের পাশাপাশি আলোচনায় বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ চিহ্নিত করা হয়। উঠে আসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক, বঙ্গোপসাগর, রোহিঙ্গা প্রত্যাবর্তন ও প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়। বাংলাদেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারব। বৈঠকের পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন গণমাধ্যমকে জানান, দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি ও দেশকে স্থিতিশীল করতে কাজ করছে নতুন সরকার। নির্বাচিত সরকার হিসেবে আমরা দায়বদ্ধ জনস্বার্থের প্রতিফলন ঘটিয়ে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া। বিএনপি সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই দেশের প্রতিটি মানুষের জন্য সমৃদ্ধি এবং স্বনির্ভরতা নিশ্চিত করবার জন্য কাজ করে যাবে। সংলাপ শেষে স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, দেশে বর্তমানে জ্বালানি সংকট মোকাবেলার পাশাপাশি রোহিঙ্গা সমস্যারও টেকসই সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। সবচেয়ে বড় সমস্যা হয়েছে আপনার এনার্জি সেক্টরে। এনার্জি সেক্টরে আপনারা সবাই জানেন যে আমরা রিনিউয়েবল এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি, সোলার এনার্জির দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি এবং একই সঙ্গে গ্যাস এবং তেল উত্তোলন করবার যে কাজগুলো সেগুলো আমরা শুরু করেছি। ইতিমধ্যে 3 মাস পরের মধ্যেই আমরা সেটাতে আপনার টেন্ডারে যাব বলে আমরা আশা করছি। মন্ত্রী বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় সরকার। একই সঙ্গে বঙ্গোপসাগরের নিরাপত্তা জোরদারেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বে অফ বেঙ্গল যে আছে সেটাকে নিরাপদ রাখা, বন্ধুদের সঙ্গে আমাদের সম্পর্ককে স্থিতিশীল রাখা, প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ককে স্থিতিশীল রাখা, এই বিষয়গুলো অবশ্যই আমাদেরকে সমাধান করতে হবে। আয়োজকরা মনে করেন, এ ধরনের আলোচনা ধারাবাহিকভাবে চালিয়ে গেলে পরিবর্তিত পরিস্থিতিতে সামনের চ্যালেঞ্জগুলো মোকাবেলার কার্যকর পথ বের করা সম্ভব হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। শামীম চৌধুরী, RTV, ঢাকা। আন্তর্জাতিক সম্প্রদায় সহ মিয়ানমারের সব পক্ষের সাথে আলোচনার মাধ্যমে সরকার রোহিঙ্গা সংকট সমাধানে চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ। বুধবার বিকেলে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা জানান। বিএনপি সরকারে থাকাকালে 2 বার সফলভাবে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে পেরেছিল বলেও জানান তিনি। এর আগে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, খাদ্য সরবরাহ, নিরাপত্তা ব্যবস্থা এবং চলমান মানবিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন তিনি।
বিএনপি যতবারই সরকারে এসেছে বিগত দিনে 2 বার আমরা সাকসেসফুলি আমরা রোহিঙ্গা জনগোষ্ঠীকে রিপ্যাট্রিয়েশন করতে পেরেছিলাম। ইতিমধ্যেই মিয়ানমারের সরকার, আরাকান আর্মি, বিভিন্ন স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে আমরা এঙ্গেজমেন্ট করছি, যোগাযোগ করছি, যাতে রোহিঙ্গা সমস্যাটা সবাইকে নিয়ে সমাধান করা যায়। বিশ্বের অন্যতম নিরাপদ ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্মিত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যা দীর্ঘ সময় দুর্ঘটনার ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। তবে এই প্রকল্পে প্রয়োজনের অতিরিক্ত টাকা খরচ হওয়ায় বাংলাদেশ দীর্ঘমেয়াদে ঋণের মধ্যে পড়ে গেছে বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিদ্যুতের দাম বাড়বে, যার দায় ভোক্তাদের নিতে হবে বলেও জানান তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। প্রযুক্তি খাতে বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি জ্বলন্ত প্রমাণ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তৃতীয় প্রজন্মের প্লাস জেনারেশন আধুনিক রুশ প্রযুক্তির রিয়েক্টর ব্যবহার, তীব্র ভূমিকম্প এবং বন্যা মোকাবেলায় এখানে বসানো হয়েছে সর্বাধুনিক নিরাপত্তা ব্যবস্থা। এই প্রজেক্টের মাধ্যমে সর্বোপরি ট্রেইনড টেকনিক্যাল ম্যান পাওয়া। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েক মাসের মধ্যে এখান থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। অপারেশনাল রেডিনেসের জন্য যাহা করণীয়, দিস ইজ অপারেশনাল রেডিনেস, নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, অপারেশনাল রেডিনেস অফ দ্য গভর্নমেন্ট এজেন্সিজ অ্যান্ড অপারেশনাল রেডিনেস অ্যাবভ অল এলিমেন্টস অফ দ্য গভর্নমেন্ট, সেটা এনশিওর করতে হবে। তবে অর্থনীতিবিদরা বলছেন ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের তুলনায় রূপপুরে খরচ হয়েছে অনেক বেশি, ফলে বিদ্যুতের দামও বেশি হবে বলে মনে করেন তারা। এখান থেকে পার ইউনিট বিদ্যুৎ পেতে প্রায় 12 টাকার মতো লেগে যাবে, যেটা এখন যে গড়পড়তা মূল্য সেটা যদি বিবেচনা করি এবং বিকল্প যে নবায়নযোগ্য জ্বালানি থেকে যে প্রাপ্ত মূল্য তার থেকে অনেক বেশি। সুতরাং বিকল্প জ্বালানির শুধুমাত্র অজুহাত দিয়ে এই যে ব্যয়বহুল জ্বালানি আমাদেরকে কিনতে বাধ্য করা, এটিও আসলে ভোক্তার জন্য একটা দীর্ঘমেয়াদী একটা চাপের মধ্যে আমাদেরকে পড়তে হচ্ছে। আগামীতে অপচয় দুর্নীতি কমিয়ে উৎপাদন খরচ কমানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। হাম নিয়ন্ত্রণে শিশুদের টিকা কর্মসূচি শুরু হলেও কোনোভাবেই কমছে না শিশু মৃত্যুর সংখ্যা। দেশ জুড়ে প্রতিনিয়ত বাড়ছে মৃত্যু ও আক্রান্তের হার। এর মধ্যে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় দেশে এসেছে আরও 15 লাখ ডোজ হাম রুবেলার ভ্যাকসিন। অন্তর্বর্তী সরকারের সময় হাম রুবেলার টিকা আমদানি ও প্রদানে অব্যবস্থাপনার কারণে শিশু মৃত্যুর অভিযোগ উঠলেও এ বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মোহাম্মদ সাইমের রিপোর্টে বিস্তারিত। ইতিহাসে প্রথমবারের মতো খুব অল্প সময়ের মধ্যে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় দেশে এসেছে 15 লাখ ডোজ হাম রুবেলা ও 90,000 ডোজ টিটেনাস ভ্যাকসিন। গত 20 এপ্রিল থেকে টিকাদান ক্যাম্পেইন শুরু করে স্বল্প সময়ের মধ্যে 93% শিশুকে টিকার আওতায় নিয়ে আসে সরকার। আগামী 10 মের মধ্যে শতভাগ লক্ষ্যমাত্রা পূরণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা 93% টার্গেট আমরা অ্যাচিভ করেছি আল্লাহর রহমতে। আগামী 2-4 দিনের ভিতরে আমরা 100% টার্গেট অ্যাচিভ করে ফেলব। জানান বিগত সরকারের সময়ে হামরুবেলা টিকা আমদানি ও প্রদানে অব্যবস্থাপনার কারণেই সংক্রামক ব্যাধিতে জীবন হারাচ্ছে শিশুরা। তারা 24-25-এ কোনো ভ্যাকসিনেশনে যায়নি, কোনো ভ্যাকসিন কালেক্ট করেনি। এইগুলি সকলগুলির অ্যাকুমুলেটেড অ্যাডভার্স ইফেক্ট আমাদের উপর পড়েছে। তবে অন্তর্বর্তী সরকারের এমন অবহেলার কোনো তদন্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি। ব্যবস্থা তো হতে পারে, বাট অতীত নিয়ে ঘাটাঘাটি করে আপনাদের বা আমার জনগণের কোনো উপকার হবে? রং ইজ রং, পাস্ট ইজ পাস্ট, লেট আস টেক দ্য লেসন্স ফ্রম দ্য প্রেজেন্ট। আগামী 10 মের মধ্যে হামরুবেলা সহ বিভিন্ন রোগের আরও 1.8 লাখ ডোজ ভ্যাকসিন দেশে আসবে বলেও জানান মন্ত্রী। আগামী 10 মে আমরা 1.8 লাখ ডোজ MR, TD, BCG, TCB, BOPP অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে। এদিকে হাম প্রতিরোধে টিকাদানের পাশাপাশি জনসচেতনতার তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। দেশের অবসায়নাধীন 6টি নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন NBFI এর আমানত দ্রুত ফেরত দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন ক্ষতিগ্রস্ত ভুক্তভোগীরা। দুপুরে বাংলাদেশ ব্যাংকের সামনে অ্যালায়েন্স অফ 6 NBFIs
ডিপোজিটস ফর রিকভারি সংগঠনের ব্যানারে এ মানববন্ধন করেন তারা। এতে বলা হয়, এসব প্রতিষ্ঠানে আটকে থাকা অর্থের কারণে 12,000-এর বেশি আমানতকারী দীর্ঘদিন চরম আর্থিক অনিশ্চয়তা ও মানবিক সংকটে ভুগছেন। তাদের অনেকেই ক্যান্সার, কিডনি ও হৃদরোগ সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হলেও অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না। এই সময় সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের কাছে 3 দফা দাবি জানায় সংগঠনটি। এই মানুষগুলি অনেক বছর ধরে আন্দোলন করছেন, 7.5 বছর ধরে তারা বঞ্চিত। নতুন বাংলাদেশে আমরা এসেছি, আমরা নতুন স্বপ্ন দেখতে চাই। আপনারা আমাদের নতুন আশা দেবেন, সেটা আশা করি। রাষ্ট্রের সর্বোচ্চ আর্থিক নিয়ন্ত্রক প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংক জনগণের আমানত সুরক্ষায় দ্রুত কার্যকর ও মানবিক ভূমিকা পালন করবে। তাই এই গভীর সংকট নিরসনে আপনার জরুরি ও কার্যকর হস্তক্ষেপ একান্তভাবে কামনা করছি। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ডেঙ্গু প্রতিরোধে সারা দেশে সাপ্তাহিক জাতীয় পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে সরকার। স্থানীয় প্রশাসন, সিটি কর্পোরেশন ও কমিউনিটির সমন্বয়ে এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। অভিযানের আওতায় মশার প্রজনন স্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং সচেতনতা বাড়াতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গুর বিস্তার রোধে জনসম্পৃক্ততা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই এলাকাভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করা হচ্ছে। সরকারের পক্ষ থেকে নিয়মিত মনিটরিং এর পাশাপাশি জনগণকে নিজ নিজ বাসা বাড়ি ও আশেপাশ পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। এবারে যুদ্ধ শেষ হওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ইনার হরমুজ প্রণালী খোলার চুক্তি না মানলেও আগের থেকেও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে অশান্ত হরমুজে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে অঞ্চলটির বিভিন্ন সংকট নিয়ে বৈঠক করেছে চীন ও ইরান। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ন্যায্য ও পূর্ণাঙ্গ চুক্তিতে যেতে তেহরানের সম্মতির কথা জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বিস্তারিত বিন ইয়ামিনের রিপোর্টে। ইরান প্রস্তাব মেনে নিলেই যুদ্ধ শেষ হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার চুক্তি না মানলে দেশটিতে আগের চেয়েও ভয়াবহ ও তীব্র বোমা হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ট্রাম্প জানান, ইরান রাজি হলে এপিক ফিউরি অভিযানের সমাপ্তি ঘটবে। তখন হরমুজ প্রণালীতে নৌ অবরোধ তুলে নিয়ে সবার জন্য এটি উন্মুক্ত করে দেবে ওয়াশিংটন। হরমুজ প্রণালী উন্মুক্ত করতে শুরু করা প্রজেক্ট ফ্রিডম সমাপ্তির ঘোষণার মধ্যেই বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে ইরানের স্বার্থ রক্ষা করে এমন কোনো স্থায়ী ও ন্যায়সঙ্গত সমাধান ছাড়া তেহরান অন্য কোনো চুক্তি মানবে না বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। চীনকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে অভিহিত করে আরাকচি বলেন, বর্তমান পরিস্থিতিতে বেইজিং এর অবস্থান ও সহযোগিতার জন্য তেহরান কৃতজ্ঞ। চলমান সংকটে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আরাকচি। অন্যদিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে অবৈধ বলে মন্তব্য করেন ওয়াং ই। বর্তমান পরিস্থিতিকে খুবই সংকটপূর্ণ উল্লেখ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে সরাসরি আলোচনায় বসার পরামর্শ দেন তিনি। তার মতে, চলমান সংকট সমাধানে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির বাস্তবায়ন প্রয়োজন। এর আগে ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হওয়ায় সাময়িকভাবে প্রজেক্ট ফ্রিডম স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যে কোনো চুক্তিতে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের একতরফা দাবি মেনে নেওয়া অসম্ভব বলে জোর দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম এক্সিওস জানায়, চুক্তির খুবই কাছাকাছি রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্র। চুক্তির আওতায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রাখার প্রতিশ্রুতি দেবে ইরান। বিনিময়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পাশাপাশি জব্দ করা কয়েক বিলিয়ন ডলারও ফেরত দেবে যুক্তরাষ্ট্র। এছাড়া উভয় পক্ষই হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ তুলে নেবে বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমটি। বিন ইয়ামিন, RTV।
অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগ প্রমাণিত হলে 7 বছরের সাজা হতে পারে ক্রিকেটার নাসির হোসেনের। একই দণ্ডে দণ্ডিত হতে পারেন তার স্ত্রী তামিমা সুলতানাও। বুধবার এ বিষয়ে মামলার যুক্তিতর্কের শুনানি শেষে ঢাকার সিএমএম আদালত 10 জুন তাদের বিরুদ্ধে রায় ঘোষণার দিন ধার্য করেন। মুমিন হোসেনকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন কাজী মাহিম হাসান। বাংলাদেশের ক্রিকেটের এক সময়ের স্টার নাসির হোসেন 2021 সালে তামিমা সুলতানাকে বিয়ে করেন, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠে অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে ব্যভিচারে লিপ্ত হওয়ার। অভিযোগকারী রাকিব হাসান নামে এক প্রবাসীর দাবি তিনিই তামিমার স্বামী এবং তাদের তালাকও হয়নি। এই নিয়ে দীর্ঘ 5 বছর চলে আইনি লড়াই। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জসিতা ইসলামের আদালতে সবশেষে উভয় পক্ষের যুক্তি ও উপস্থাপন শেষে 10 জুন রায়ের দিন নির্ধারিত করেন। যুক্তিতর্কে আসামি নাসির ও তামিমার সর্বোচ্চ শাস্তি দাবি করেন বাদীপক্ষ। সঠিক পথে এই ধরনের ব্যভিচার বন্ধ হওয়ার জন্য এই ধরনের মামলায় কঠোর সাজা হওয়া, দৃষ্টান্তমূলক সাজা হওয়া অত্যন্ত প্রয়োজন। তবে নিজেদের নির্দোষ দাবি করে খালাসের আবেদন জানায় আসামি পক্ষের আইনজীবী। ওনাদেরকে শুধুমাত্র সামাজিকভাবে হয়রানি করার জন্য এবং এটাকে অতিরিক্ত মাত্রায় একটা সুবিধা নেওয়ার জন্য তারা এই মামলাটা করেছে, কিন্তু মামলা তারা প্রমাণ করতে পারেনি। আজকে আমাদের দুই পক্ষের যুক্তিতর্ক থেকে আদালত ওদেরকে বেকসুর খালাস দেয়। এর আগে 2022 সালের 9 ফেব্রুয়ারি এই মামলার অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। এই মামলায় বাদীপক্ষের 10 জন সাক্ষী ছাড়াও আদালতে সাফাই সাক্ষী দেন ক্রিকেটার নাসির ও তামিমা। কাজী মাহিম হাসান, RTV। নাহিদ রানার ওয়ার্কলোডের কথা মাথায় রেখে তাকে ম্যাচে খেলাতে চান হেড কোচ ফিল সিমন্স। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে বুধবার সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি। পাশাপাশি সমর্থকদের প্রত্যাশার চাপ সামনে ভালো ফলাফলে নজর তার। এদিকে পাকিস্তানের পেসার শাহিন শাহ আফ্রিদিও চাওয়া রানাকে সঠিক ব্যবহার করুক বাংলাদেশ। বিস্তারিত মুমসাদ দিনুরির রিপোর্টে। প্রায় 4 বছর পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। ঘরের মাঠে সর্বশেষ 2টি ম্যাচ হারলেও 2024 সালে রাওয়ালপিন্ডিতে দাপট দেখিয়ে স্বাগতিকদের হোয়াইট ওয়াশের লজ্জা দেয় টাইগাররা। তবে সিরিজটিকে কেবলই ইতিহাস মানছেন কোচ ফিল সিমন্স। এবার চাওয়া নতুন শুরু। আগের সিরিজ এখন ইতিহাস, আমরা এখন নতুন করে শুরু করতে চাই। আগের জয়ের কথা মনে থাকলে আত্মবিশ্বাস বাড়ে, কিন্তু এখন নতুন ম্যাচ, নতুন পরিস্থিতি, সেখানে ফোকাস করাটাই গুরুত্বপূর্ণ। এদিকে দুই দলেরই পেস বোলিং ইউনিট বেশ শক্তিশালী। সিমন্স মনে করেন গুরুত্বপূর্ণ মুহূর্তে যারা ভালো করবে ফলাফল তাদের পক্ষেই যাবে। এ সময় তিনি প্রশংসায় ভাসিয়েছেন গতি তারকা নাহিদ রানাকে। নাহিদ রানা খুব প্রতিভাবান এবং বুদ্ধিমান। সে জানে তাকে কি করতে হবে। তাকে বেশি চাপ দেওয়া যাবে না। তার ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিকভাবে সামলাতে হবে, কারণ সে দলের গুরুত্বপূর্ণ পেসার। এদিকে প্রথমবারের মতো সরফরাজ আহমেদের অধীনে ভালো করতে মরিয়া পাকিস্তানও। তাদের চিন্তায় কেবল সিরিজ নয়, ভালো করতে চায় টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন সার্কেলেও। তবে নাহিদ রানার সাম্প্রতিক ফর্ম তাদেরও চিন্তার কারণ। তাই সংবাদ সম্মেলনে রানাকে প্রশংসায় ভাসালেও সিরিজে এ পেসার যেন ভালো না করতে পারে সেদিকে নজর রাখতে চান সফরকারীরা। ওয়ানডে সিরিজের আগেও আমি শন টেটের সাথে কথা বলেছিলাম। আমার মনে হয় সে বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো একজন সম্ভাবনা। আশা করি তারা তাকে ভালোভাবে কাজে লাগাবে। সম্প্রতি সে খুব ভালো ফর্মে আছে, তবে আশা করি আমাদের বিপক্ষে সে খুব একটা ভালো সুবিধা করতে পারবে না। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে 8 তারিখ থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট, আর 16 তারিখ থেকে দ্বিতীয় ম্যাচ শুরু হবে সিলেটে। মুমসাদ দিনুরি, RTV, ঢাকা। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।